প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, আমরা যেটি দেখছি যে গত 24 ঘন্টায় কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা কমেছে এবং বিগত দিনগুলোর কথা যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে তুলনামূলক হারে কিন্তু মৃতের সংখ্যাও কমছে। পাশাপাশি যেটি টিকার বর্তমান পরিস্থিতি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং শিশুদের ক্ষেত্রে করোনা পরিস্থিতি এবং ডেঙ্গু পরিস্থিতি এখন কেমন রূপ ধারণ করছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এই সমগ্র বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন ডাক্তার ASM আলমগীর, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা IDCR। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। জি দর্শক, আমাদের সাথে আরো জুমের মাধ্যমে যুক্ত আছেন ডাক্তার সারাবান তোহরা, সহযোগী অধ্যাপক, বক্ষব্যাধি বিভাগ, ঢাকা শিশু হাসপাতাল। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। জি দর্শক, আপনারা চাইলে করোনা বিষয়ক এবং ভ্যাকসিন বিষয়ক যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য আমাদের সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। প্রথমে ডাক্তার ASM জাহাঙ্গীর, আপনার কাছে আসছি। যেটি আমরা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট দেখছি সেটি হচ্ছে টিকা গ্রহণ নিয়ে এক ধরনের আশঙ্কার মধ্যে অনেকে রয়েছেন। তারা রেজিস্ট্রেশন করছেন কিন্তু টিকা কবে পাবেন সেই বিষয়টা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন। তাদের উদ্দেশ্যে কি জানাবেন? জি, আসলে রেজিস্ট্রেশন যেটা হচ্ছে, এখন আমাদের প্রায় 3,70,00,000 মানুষ রেজিস্ট্রেশন করেছে। 1,78,00,000 মানুষকে আমরা প্রথম ডোজ টিকা অলরেডি দিয়ে দিয়েছি। এখন যেটা হচ্ছে টিকা একটি চলমান কার্যক্রম এবং রেজিস্ট্রেশন একটি চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। যত বেশি মানুষ রেজিস্ট্রেশন করবে তত আমাদের জন্য টিকা দান কর্মসূচিটা পরিচালনা করতে আমাদের জন্য সহজ হয় এবং আমরা উৎসাহিত করব মানুষকে টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করে নিতে। তবে রেজিস্ট্রেশন করে হতাশ হওয়ার কিছু নেই, পর্যায়ক্রমে আপনার টার্নও আসবে এবং আমরা পর্যায়ক্রমে এখন প্রায় প্রতিদিন প্রথম ডোজ দ্বিতীয় ডোজ টিকা মিলে পাই। আমাদের নর্মাল যে টিকা কেন্দ্রগুলো আমরা সেখানেই 5 লক্ষের বেশি মানুষকে টিকা দিচ্ছি। সো আপনার টার্নও খুব শীঘ্রই আসবে। কিন্তু একসাথে অনেক মানুষকে, যেহেতু আমরা হসপিটাল বেস টিকা দিচ্ছি এখনো, আর আমাদের কাছে কিন্তু টিকা যে পরিমাণ আসছে সেই পরিমাণ টিকা নিয়ে আমরা বড় আকারে যে ক্যাম্পেইন আকারে যে টিকা দেওয়া সেটা দিতে পারছি না। কারণ আমাদের যে সাথে হাতে যদি 1.5-2 কোটি টিকা থাকে তাহলে আমরা ক্যাম্পেইন আকারে টিকা দিতে পারতাম। কিন্তু আমরা যেহেতু এখনো উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতাল বা বিশেষায়িত হাসপাতালে বা শহরে কিছু কেন্দ্র করে টিকা দিচ্ছি। সো টিকাদান কেন্দ্রগুলোতে অনেকে SMS ছাড়া যাচ্ছেন, সেটাও যাবেন না। আরেকটা যে ইনফরমেশন এই সুযোগে আমি বলে দিই, আমাদের অ্যাস্ট্রাজেনিকা, যেহেতু আমরা দীর্ঘদিন গ্যাপের পরে দ্বিতীয় ডোজ দিচ্ছিলাম অ্যাস্ট্রাজেনিকা টিকা, যারা প্রথম ডোজ নিয়েছেন তারা দয়া করে নিকটস্থ যে কোনো কেন্দ্রে গিয়ে সেকেন্ড ডোজটি নিয়ে নেবেন। আমরা দেখছি যে প্রথম ডোজ নেওয়ার পরে অনেক মানুষ এখনো টিকা নিতে আসছেন না, কিন্তু কেন্দ্রগুলোতে কিন্তু অ্যাস্ট্রাজেনিকা অ্যাভেলেবল এবং অ্যাস্ট্রাজেনিকা আমাদের কাছে প্রচুর পরিমাণ এখনো আজকেও এসছে। অ্যাস্ট্রাজেনিকা আমাদের কাছে প্রায় 16 লক্ষ 17 লক্ষ টিকা রয়ে গেছে। সো আমরা যারা এখনো সেকেন্ড ডোজ নিয়ে নেই, দয়া করে যেন অ্যাস্ট্রাজেনিকা সেকেন্ড ডোজটি নিয়ে নিন নিকটস্থ যে কোনো কেন্দ্রে গিয়ে। আরেকটা কথা হচ্ছে যে টিকার স্বল্পতা নিয়ে প্রশ্ন নয়, টিকা কার্যক্রমকে পরিচালনা করার জন্য আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে টিকা সংগ্রহের চেষ্টা চলছে সেই টিকাগুলো কিন্তু পর্যায়ক্রমে আসতে শুরু করেছে, আপনারা জানেন। এবং কারোই অরিড হওয়ার কিছু নাই, সবাই টিকা পাবেন। তবে রেজিস্ট্রেশন করে নিলে একটা সিস্টেমেটিক হয়তো টিকা নেওয়া যায়, নইলে হুড়োহুড়ি করে ভিড় করে যে টিকা নিতে হয় সেখানে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হয়, সেখানে বরঞ্চ করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। অনেক ধন্যবাদ ডাক্তার ASM আলমগীর আপনাকে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো, তবে ফোনে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি জি, আমি টাঙ্গাইল থেকে মিন্নুরুল হক কামাল, ডাকনাম কমল। আমার এই বছর করোনা হয়েছিল জি, জুন মাসের 22 তারিখে এবং জুলাই মাসের 27 তারিখে আমার নেগেটিভ আসছে। জি দর্শক, আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে তারপর প্রশ্নটি করুন। একদম কমিয়ে দিয়েছি। এখন জি, আমি কি ভ্যাকসিন দিতে পারবো? এবং আমার ফুসফুসের সমস্যা আগে থেকে ছিল, 1 বছর যাবত ফুসফুসে একটু সমস্যা ছিল, ফুসফুস একটু সংকোচন হয়ে গেছে। এটা ডাক্তার সিটি স্ক্যান করে ধরা পড়ছে। জি দর্শক, অনেক ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি নিয়ে আমরা জানবো ডাক্তার আলমগীর আপনার কাছ থেকে। তবে এই মুহূর্তে আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? দর্শক কে আছেন আমাদের সাথে? আমি জাকির হোসেন করবেন। বলছিলাম। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন।
আমি 28শে জুলাই কোভিড পজিটিভ হয়েছিলাম। জি জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন এখন আমি ভ্যাকসিনটি কবে দিতে পারবো? জি অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। দুটি প্রশ্নের জবাবই আমি ডাক্তার এএসএম আলমগীর আপনার কাছ থেকে নিব, তারপরে ডাক্তার সারাবান তোহরা আপনার কাছে আসছি। জি আচ্ছা, আলমগীর। এখানে যেটা দুজন দর্শক ফোন করেছেন, ধন্যবাদ আপনাদের, এবং দুজনের একই রকমের সমস্যা। আপনারা যারা করোনা পজিটিভ হয়েছেন, করোনা নেগেটিভ হওয়ার 4 সপ্তাহ পরে ফার্স্ট ডোজ টিকা নিতে হবে। এর ভিতর টিকা না নেওয়া ভালো, কারণ করোনা নেগেটিভের অন্তত পক্ষে 4 সপ্তাহ পার হতে দেওয়া ভালো, নইলে নানাবিধ ধরনের অ্যাডভার্স রিঅ্যাকশন হয়, পৃথিবীর বিভিন্ন দেশে দেখা গেছে। সো নেগেটিভ হওয়ার 4 সপ্তাহ পরে আপনি টিকা নিতে পারবেন। এবং যার ফুসফুসের সমস্যা আছে, ফুসফুসের সমস্যা বা হার্ট, লাং, কিডনি ডিজিজ ইত্যাদি থাকলে আপনার জন্য টিকা। সো আপনি অবশ্যই টিকা নেবেন। করোনা নেগেটিভ হওয়ার পরে 4 সপ্তাহ পার হতে হবে, তারপরে আপনি টিকা নিতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে। ডাক্তার সারাবান তোহরা আপনার কাছে আসছি, সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আমরা যেটি দেখছি যে মৃতের সংখ্যাও কমেছে করোনা আক্রান্তের, বাচ্চাদের ক্ষেত্রেও কি ঠিক একই পরিস্থিতি বিরাজমান কিনা এখন? জি ধন্যবাদ আপনাকে। আসলে প্রথম থেকেই তো আমরা দেখেছি বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে যে মৃত্যু হারটা কম। সেক্ষেত্রে কিন্তু বরাবরের মতো এবারও হচ্ছে যে মানে সেকেন্ড ওয়েভ বা আপনি যে ওয়েভ বলে থাকেন না কেন, অবশ্যই হচ্ছে যে মৃত্যুর হার বরাবরই বাচ্চাদের সবসময় কম। তবে একটা ব্যাপার বাচ্চাদের ক্ষেত্রে যদি দেখে থাকি যে প্রথম দিকে ফার্স্ট ওয়েভে আমরা দেখেছি যে একটা পরিবারের বড় আক্রান্ত হলে হয়তো বা শিশুরা কম আক্রান্ত হতো, কিন্তু এবারে আমরা দেখেছি যে একটা ফ্যামিলিতে যখন একজন আক্রান্ত হচ্ছে তখন একদম ছোট্ট শিশুটিও আক্রান্ত হচ্ছে, এবং ভয়াবহ ব্যাপার হচ্ছে যে নবজাতক, যাদেরকে 28 দিন পর্যন্ত আমরা নবজাতক বলি, সেই সব বাচ্চারাও ইনফেক্টেড হয়েছে এবার। তবে ডেফিনেটলি হচ্ছে মৃত্যুর হার কিন্তু শিশুদের ক্ষেত্রে খুবই নগণ্য, একেবারেই সেটা একের কম, 1% কম কোঠায় আর কি। জি ধন্যবাদ আপনাকে। আমরা বড়দের কথা যদি বলি, সেক্ষেত্রে যেটি আমরা দেখছি যে একই ব্যক্তির করোনা এবং ডেঙ্গু দুটি রোগী একসাথে হতে পারে, শিশুদের ক্ষেত্রেও কি ঠিক এমনটি হতে পারে কিনা? একটা ব্যাপার যে করোনায় যেমন বড়রা আক্রান্ত হলে সিভিয়ারিটিটা বেশি হয়, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চারা বড়দের থেকে বেশি আক্রান্ত হচ্ছে, এবং বাচ্চাদের হসপিটালাইজেশনের হারটা মানে ডেঙ্গু ব্যাপারটা এমনই যে বাচ্চাদের ক্ষেত্রে ওরা শকে চলে যায় তাড়াতাড়ি, এবং তাদের কিন্তু মৃত্যু হারও বেশি। কাজেই এবং আরেকটা ব্যাপার যে আমার করোনা হয়েছে মানে ডেঙ্গু হবে না, ব্যাপারটা তা না, বড়দেরও যেমন ছোটদেরও তেমন। এবার যেটা হচ্ছে যে করোনা ভেবে জ্বরকে ভাবছে যে করোনা ঠিক আছে, আমি তাহলে বাসায় একটু ম্যানেজ করার চেষ্টা করি বা একটু আইসোলেশনে রাখি, এভাবে ভাবছে, কিন্তু বাচ্চাটার হয়েছে ডেঙ্গু। তো এটা হয় কি, ডেঙ্গু জ্বরটা যখন কমে যায় প্রথম 2 থেকে 3 দিনের পরে অ্যাফিব্রাল ফেজেই কিন্তু ওই যে ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যায় ডেঙ্গুর ক্ষেত্রে, তখনই কিন্তু বাচ্চারা শকে যায় এবং বাচ্চারা খারাপ হয়ে যায়। তো ওই যে প্রথমেই তারা ভাবে যে না আমার তো জ্বর ভালো হয়ে গেছে তাহলে আর সমস্যা হবে না, কিন্তু ওই ব্যাপারটার জন্যই কিন্তু খুব মারাত্মক অবস্থায় শকে চলে যাওয়ার পরেই বাচ্চাদেরকে হসপিটালে আনা হচ্ছে, এবং তখন কিন্তু আইসিইউতে ভর্তি করতে হচ্ছে, এবং তাদের মৃত্যু হারটা বেশি দেখা যাচ্ছে। জি অনেক ধন্যবাদ আপনাকে। এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কি আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি আমি মোহাম্মদ মিঠুন মিয়া বলছি, ব্লাড ডোনেশন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে। তো আমাদের এটা হচ্ছে একটা স্বেচ্ছাসেবী সংগঠন, মানুষকে স্বেচ্ছায় ব্লাড দিয়ে থাকে সারা বাংলাদেশে। আমার প্রশ্ন হচ্ছে যে অনেক সময় আমরা যখন হসপিটালে ডোনার পাঠাই তখন আমাদেরকে প্রশ্ন করা হয় যে করোনা ভ্যাকসিন নেওয়ার কতদিন পরে ব্লাড দেওয়া যায়, মানে অনেক সময় শুনি যে 28 দিন পরে। এটা কি আসলে সঠিক কিনা? জি অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি প্রশ্ন করেছেন, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কি আছেন দর্শক আমাদের সাথে? আমি রফিকুল ইসলাম যশোর থেকে বলছিলাম। জি আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। প্রশ্ন হলো, আমি 31 তারিখে আমি ফার্স্ট ডোজ ভ্যাকসিন নিয়েছি, সেখানে 28 তারিখ আমাকে দ্বিতীয় ডোজ লিখে দিয়েছিলেন ওই কাগজে, কিন্তু এখন তো আবার এটা কি আবার লাগবে, আপনার এই মেসেজ লাগবে আপনাদের? জি অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। ডাক্তার
আলমগীর, আপনার কাছে আসছি। প্রথম প্রশ্ন যেটি ছিল যে করোনা আক্রান্ত হবার পর অর্থাৎ করোনা নেগেটিভ হওয়ার কতদিন পর আসলে তিনি রক্তদান করতে পারবেন, এই বিষয়টির উত্তর প্রথমে শুনবো। অ্যাটলিস্ট 2 সপ্তাহ পার হতে হবে, এটা হচ্ছে যে করোনা নেগেটিভ হওয়ার পরে। কিন্তু ওনার প্রশ্ন ছিল ভ্যাকসিন নেওয়ার কতদিন পরে, সেটাও 21 থেকে 28 দিন পরে ভ্যাকসিন, কারণ আমাদের ফার্স্ট ডোজ ভ্যাকসিনের আসলে কাজ শুরু করে অন্তত পক্ষে 21 দিন পরে। সো 21 থেকে 28 দিন পরে ব্লাড ডোনেশন করতে পারবেন। আর যেটা দ্বিতীয় জন প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। যে ডেটে লেখা থাকুক না কেন দ্বিতীয় ডোজের জন্য আপনাকে অবশ্যই SMS আসবে আপনার, আপনি একটু অপেক্ষা করেন। SMS পাওয়ার পরেই কেন্দ্রে যাওয়া হবে, নাহলে কেন্দ্রে গিয়ে অযথা ভিড় হবে, স্বাস্থ্যবিধি লঙ্ঘন হবে। দ্বিতীয় ডোজ SMS ছাড়া দয়া করে যাবেন না। জি, অনেক ধন্যবাদ আপনাকে। ক্ষেত্রে একটি সম্পূরক প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে আমরা অনেকের ক্ষেত্রেই যেটি দেখেছি, অনেকেই এই বিষয়টি নিয়ে আসলে সমস্যার মধ্যে পড়েছেন যে তিনি 2 ডোজ ভ্যাকসিন কমপ্লিট করেছেন, কিন্তু পরবর্তীতে যখন তিনি সার্টিফিকেটটি প্রিন্ট আউট করতে যাচ্ছেন তখন তিনি সিস্টেমে তার পুরো বিষয়টি আপডেট পাচ্ছেন না। এই বিষয়টির ক্ষেত্রে আসলে তখন কি করণীয়? আচ্ছা, এখানে কিন্তু একটি অনেকেই আমরা কেন্দ্র পরিবর্তন করেছি, এক কেন্দ্রে প্রথম ডোজ নিয়েছি, দ্বিতীয় কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ দিয়েছি, কিংবা অনেকে আমরা SMS ছাড়া আমাদের পরিচিত লোক আছে তাদের মাধ্যমে দ্বিতীয় ডোজ দিয়েছি। এগুলিতে কিন্তু রেকর্ডিং এর সমস্যা হয়, যে আপনার যে টিকা কার্ডে একটি QR কোড আছে সেটা যদি স্ক্যান করা না হয় তাহলে ডাটাবেজে আপনার ডাটাটি আপলোড হয় না। সো দয়া করে যে কেন্দ্র থেকে আপনি টিকা দিয়েছেন সেই কেন্দ্রে যদি ডাটা আপলোড হয় না, ওই কেন্দ্র গেবেন, কেন্দ্র গেলে তারা আবার QR কোডটি স্ক্যান করে নেবে, তাহলে কিন্তু ডাটাবেজ আপলোড হবে। অযথা অন্য জায়গায় ঘোরাঘুরি করে লাভ হবে না। এবং কোথাও কোথাও এরকম হয় যে SMS এর আগের দিন বা পরের দিন নিয়ে নিলেন, কিন্তু আপনার SMS-টা যে গিয়েছে। আবার অনেকের এটাও হয়, আপনারা একটু দয়া করে খেয়াল করবেন যে আপনাকে SMS পাঠানো হয়েছে, যেহেতু 5-7 হাজার SMS একসাথে যায়, অনেক সময় সার্ভার হয়তো SMS-টি ডেলিভারি করে নাই, কিন্তু আপনার SMS আপনার কাছে যায় নাই, কিন্তু আপনার টিকাদান আপনি যদি আপনার রেজিস্ট্রেশন কার্ডটি পরীক্ষা করেন অনলাইনে গিয়ে, আপনি দেখবেন আপনার প্রথম ডোজের জন্য একটি তারিখ নির্দিষ্ট করে দেওয়া আছে। অর্থাৎ আগে যারা SMS পেয়েছেন, SMS মিস করেছেন, তারা দয়া করে ওই পুরনো SMS-টি দেখালে তাদেরকে দ্বিতীয় ডোজ টিকা দিয়ে দেওয়া হবে। এবং অবশ্যই আপনারা যারা টিকা দিতে যাবেন তারা যেন টিকাটা রেজিস্ট্রেশন হয়, অর্থাৎ QR কোডটি যেন স্ক্যান করা হয়, সেটা ইনশিওর করবেন। যেহেতু প্রচুর মানুষ টিকা দিতে যায়, তখন আমাদের টিকাদান কর্মীদের অনেক সময় ভুল হতে পারে। আপনি দয়া করে মনে করিয়ে দিবেন যে আপনার দ্বিতীয় ডোজের বা প্রথম ডোজের যে স্ক্যান করে রেজিস্ট্রেশন যে আপলোড করা দরকার সেটা যেন করা হয়। দিনের শেষে অধিকাংশই করা হয়, 2-1টি মিস হলে সেখানেই কিন্তু সার্টিফিকেটের ঝামেলাটা হয়। জি, অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো, এবং আরো বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, সেটি হচ্ছে করোনার পরবর্তীতে শিশুদের ক্ষেত্রে ডেঙ্গুর ব্যবস্থাপনাটি কি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে ছোট একটি বিরতি থেকে ফিরে আসি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম সেটি হচ্ছে এই যে করোনা পরিস্থিতি রয়েছে, এই করোনা পরিস্থিতিতে শিশুদের অবস্থানটি কি, সেই বিষয়টি নিয়ে। পাশাপাশি আমরা কিন্তু শিশুদের মধ্যে ডেঙ্গুর প্রকোপটিও লক্ষ্য করেছি তুলনামূলক হারে বেশি, সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো। ডাক্তার সারাবান তোহরা, আপনার কাছে আসছি। আমরা যেটি এখন দেখছি যে শিশুদের মধ্যে ডেঙ্গুর প্রকোপটি বেশি, সেক্ষেত্রে হচ্ছে বাচ্চার কথা যদি আমরা বলি, তাদের গার্ডিয়ান যারা রয়েছে, অর্থাৎ তাদের বাবা মারা আসলে কিভাবে বুঝবেন যে সেই বাচ্চারা ডেঙ্গু আক্রান্ত হয়েছে, এই বিষয়টি নিয়ে কথা বলবো। তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে আছেন, তার প্রশ্নটি আগে নিয়ে নিব। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, আমি শ্রীমঙ্গল থেকে লিজন বলতেছি। জি, দর্শক আপনার প্রশ্নটি করুন। জি, আমার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা, জি, উনি কি করোনা টিকা নিতে পারবে? জি, অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। আপনার এই প্রশ্নটির উত্তর নিব আগে, তার পরবর্তীতে আসলে অন্য আলোচনায় যাব। ডাক্তার সারাবান তোহরা, দর্শকের উত্তরটি শুনবেন। আচ্ছা, এখন খুবই কিন্তু মারাত্মক হারে আমরা দেখেছি যে গর্ভবতী যারা তারা করোনা আক্রান্ত হচ্ছে, এবং আমরা বেশ কিছু মৃত্যু সংবাদ শুনেছি। এখন কিন্তু বাংলাদেশ সরকার পৃথিবীর অন্য দেশের মতো বাংলাদেশ সরকার কিন্তু গর্ভবতী
গর্ভবতী মা যারা তাদের কিন্তু ভ্যাকসিন নেওয়াটা এটা কিন্তু অনুমোদন দেয়া হয়েছে এবং বিভিন্ন সেন্টারে কিন্তু গর্ভবতী মারা ভ্যাকসিন পাচ্ছে এবং স্পেশাল কিছু কিছু সেন্টারও নেওয়া হয়েছে যারা যেখানে শুধুমাত্র যারা গর্ভবতী যে সেবাগুলো দেওয়া হয় সেখানে এই ভ্যাকসিন গুলো দেওয়া হচ্ছে। কাজে অবশ্যই হচ্ছে আপনার যে গর্ভবতী যে সদস্য আছে আপনার বাসায় অবশ্যই সে টিকা নিবে। তবে এক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, টিকাটা অবশ্যই ফার্স্ট ট্রাইমেস্টার নিবে না। ফার্স্ট ট্রাইমেস্টার মিন্স হচ্ছে ফার্স্ট 12 উইকস। টিকা দেওয়ার খুব নিরাপদ সময় হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারে, সেখানে 13 উইকস অনওয়ার্ডস থেকে 33 উইকস এর মধ্যেই আপনাকে টিকাটা নিয়ে নিতে হবে। জি জি, ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে বাবা মারা কিভাবে বুঝবেন যে তার বাচ্চা আসলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে? খুবই একটা এই সময়ের জন্য খুব ভালো প্রশ্ন। আসলে দেখুন, যখন জ্বর হয় তখন কিন্তু এই মুহূর্তে আমাদের মাথায় দুটো কথাই আসে, একটা হচ্ছে যে ডেঙ্গু কিনা, আরেকটা হচ্ছে করোনা কিনা। তো সাধারণত ডেঙ্গুর জ্বরে যেটা হয়, ডেঙ্গুটাই আমি ফার্স্ট বলছি, ডেঙ্গুর জ্বরে যেটা হয় কি, প্রথম 2 থেকে 3 দিন জ্বরটা থাকে, তারপরে মাঝখানে কিন্তু অ্যাফ্রিডাইড ফেজ একটা থাকে 3 থেকে 4 দিন, তারপরে হয়তো আবার জ্বরটা আসছে এরকম। তো ডেঙ্গুর জ্বরে যেটা বলে, খুব বেশি সর্দি কাশি দেখা যায় না, কিন্তু প্রচন্ড রকম বডি পেইন এবং মাথা ব্যথা, এবং আরেকটা খুব বলে যে আমার চোখের পিছনে ব্যথা করছে, রেট্রো অরবিটাল পেইন, এবং আরেক ধরনের ব্যথা যেটা বলে যে ব্রেক বোন পেইন, যে হাত পা ভেঙে যাচ্ছে এরকম ব্যথা বলে। বাচ্চাদের ক্ষেত্রে এটার সঙ্গে বমি হতে পারে, অনেক সময় পাতলা পায়খানা, সেটা ডেঙ্গু এবং করোনা দুটো ক্ষেত্রেই হতে পারে। তবে যদি একটা বাচ্চা যখন বলে আমার মাথা ব্যথা করছে, তখন তাকে বুঝতে হবে কিন্তু ব্যাপারটা আরেকটা বলে যে মাথা ভার ভার লাগছে, মাথার উপর একটা বাচ্চা এসে আমাকে বলেছিল যে মনে হচ্ছে যে আমার মাথার উপর ট্রাক বসে আছে, এরকম ফিলিংস হচ্ছে। আর যখন জ্বরটা চলে যাবে, অনেক সময় দেখা যায় যে র্যাশ উঠছে, কিংবা ওই সময় কিছু ডেঞ্জার সাইন আছে, সেগুলো নিয়ে আলোচনার ব্যাপারটা সাধারণত কতদিন পর দেখা যেতে পারে? র্যাশটা সাধারণত অ্যাফ্রিডাইড ফেজেই শুরু হয়, 4 ডেজ অনওয়ার্ডস এটা র্যাশটা শুরু হয়। আর যদি করোনার জ্বরের কথা বলি, করোনার জ্বর তো হচ্ছে যে জ্বর এখনের এবারে করোনার জ্বর এবং হচ্ছে ডেঙ্গুর জ্বর, এটি আসলে বাসায় কিভাবে তারা আলাদা করবেন? হ্যাঁ, সেটাই বলছি যে করোনার ডেঙ্গু জ্বর তো বলছি যে এটা সময় প্রচন্ড মাথা ব্যথা এবং শরীরে ব্যথা থাকবে, এবং এবারের যে ডেল্টা ভ্যারিয়েন্ট সেখানেও কিন্তু শরীরে ব্যথাটা থাকে, হয়তো অত সিভিয়ার থাকে না। আর করোনার জ্বরে যেটা হয় যে প্রথম এবারের জ্বরটা কিন্তু একটা একদিনের জ্বর শুধু হয়েছে, পরে জ্বর নাই, এমনও করোনায় দেখা যাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে এটার সঙ্গে যেটা থাকে যে জ্বরের সঙ্গে সর্দি কাশি এবং নাকে গন্ধ চলে যাচ্ছে, বাচ্চারা খুব একটা ভালো বলতে পারে না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটা যেটা হয় ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, বমি হয়, এবং ওরা খেতে চায় না এবং অরুচি হচ্ছে, বাচ্চা ঝিমিয়ে পড়ছে, এটা দু ক্ষেত্রেই হতে পারে। তো এই এবং আরেকটা ব্যাপার, আপনার বাসায় কারো করোনা হয়েছে, তখন আপনার বাচ্চাটা জ্বর হলো, তখন কিন্তু ভাবতে হবে যে এটা হয়তো বা করোনার জ্বর। তবে এক্ষেত্রে ডেঙ্গু কিনা অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। তবে আমার কথা যে প্রথম 3 দিনের মধ্যে এটা টেস্টটা করতে হবে, কারণ ডেঙ্গু NS1 যেটা 4 ডে থেকে এটা আর নেগেটিভ হবে, করোনা এবং ডেঙ্গু দুটি টেস্টই আসলে করাটা জরুরি। এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো, তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমার জি, নাম ওয়ালাইকুম রবিউল আসসালাম, আপনাকে ইসলাম। শুনতে আমি পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। যাত্রাবাড়ি রায়ের বাগ থেকে বলছি। জি আচ্ছা ভাইয়া, আমি বলতে চাই ডেঙ্গু সম্বন্ধে। এই যে মশার ওষুধে তো খুব নাটক করা হয়, এগুলো না করে আপনাদের মাধ্যমে আমি সরকারকে বলতে চাই, উনি সরকার যদি প্রত্যেকটা ফার্মেসিতে এই মশা ছিটানোর ওষুধ দিয়ে দিত কি ব্রেডে, আমরা জনসাধারণ এর অংশীদার হইয়া মশার ব্যাপারে আমরাও কাজ করতে পারতাম। আচ্ছা, এই যে সরকারি যা কর্মচারী এরা তো ঠিক মতো মশা দেয় না, আর প্রাইভেট কিছু কোম্পানি ওষুধ বাইর করছে, এগুলো কাজ হয় না। তাই সরকার যদি ভালো মেডিসিন একটু কম পয়সায় প্রত্যেকটা ফার্মেসিতে দিয়ে দিত, তা আমরাও তো জনগণ এর লগে ইনভলভ হইতে পারতাম। এইটাই আপনার মাধ্যমে সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যারা আছে এই নাটক না করে এরা দেশের কাজ করতে বলে না। অনেক ধন্যবাদ দর্শক আপনাকে, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। ডাক্তার ASM আলমগীর, আপনার কাছ থেকে উত্তরটি জানবো। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক আমাদের সাথে?
হ্যালো। দর্শক ফোনে কে আছেন আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ। জি, হ্যালো। আপনার প্রশ্নটি করুন, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলতেছি কি যে আমি এজন্যই ফোন দিছি, আমার বাসার বাচ্চা হচ্ছে অসুস্থ, ঠিক জি। আছে? আচ্ছা, আমার বাচ্চার বয়স হচ্ছে আপনার 10 মাস। জি তা আমি এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। জি তা এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর আমাকে 3টে ওষুধ দিছিল এমবিবিএস ডাক্তার। আপনার হচ্ছে একটা ব্রফি স্কিম হচ্ছে অ্যান্টিবায়োটিক, আর হচ্ছে একটা ওই কাশির বাচ্চার জন্য কি একটা। কি উপসর্গ রয়েছে বা কি কি লক্ষণ রয়েছে? এটির লক্ষণটা হচ্ছে আপনার মানে জ্বর এখানে বাড়ে, এখানে আবার কমে যায়। জি মানে হ্যাঁ, আমি 3 দিন ওষুধ আনছি, পরশুদিন, আজ ধরা মোটামুটি 3 দিন হচ্ছে। জি মানে ডাক্তার এখানে সারাবান জ্বর। তোহরা, এই বিষয়ে আপনার কোনো আনুষঙ্গিক প্রশ্ন আছে কিনা? বাচ্চার জ্বরের সঙ্গে আর কিছু আছে কিনা, বাসায় না, একই একই রকম সিমটমের আর কেউ আছে কিনা? মানে আমি বলছি বাচ্চার এমনি অন্য না, মানে বাচ্চার যে কাশিতে আছে না, কাশিটার সঙ্গে সঙ্গে আপনার জি ওই ন্যালপানার ভাব, বমি ভাব আসতেছে। মানে ওষুধ খাওয়াইলেই বাচ্চা বমি করে ফেলতেছে। জি জি আচ্ছা, তো এই কাশিটা কি প্রায় হয়? বাচ্চা একটু ঠান্ডা লাগলেই কাশি হয়, এই জাতীয় বা অ্যালার্জির সমস্যা আছে বাসায় কারো, বা আপনার হাঁপানি রোগ আছে বা অ্যাজমা অ্যালার্জি আছে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, আমার হ্যাঁ, আমিও বাচ্চার বাবা। আমার মানে একটু ঠান্ডা লাগলে আমার কি কাশিটা আর কি বাড়ে, ঠিক আছে? জি ধন্যবাদ। অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। প্রথমে ডাক্তার সারাবান তোহরা আপনার কাছ থেকে উত্তরটি জেনে পরে ডাক্তার আলমগীর আপনার কাছে আসছি। জি আচ্ছা, এখানে যেটা হচ্ছে দেখেন, আমরা তো জ্বর কাশি বলতেই শুধুমাত্র ডেঙ্গু এবং করোনা এটার দিকে কনসেন্ট্রেশন চলে যাচ্ছে, বাট এই সময়টা কিন্তু আমাদের যারা অ্যাটোপিক বাচ্চা, মানে ফ্যামিলিতে অ্যাজমা অ্যালার্জি আছে, বা বাচ্চারই হচ্ছে যে হঠাৎ করে এখন বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পড়ছে, আবার প্রচন্ড ব্যবসা গরম, এসব থেকে কিন্তু যাদের আগের থেকেই অ্যাজমা অ্যালার্জির সমস্যা, তাদের এই ধরনের কাশিটা হয়। উনি যেহেতু বললো যে কাশির সঙ্গে বমি হচ্ছে, এই জন্য এটা বললাম, যেটা একটা হয় কি প্রচন্ড একটা ইরিটেটিভ কাফ হয়, তো কাশতে কাশতে বাচ্চারা অস্থির হয়ে বমি করে দেয়, তো এবং ওদের নাকটা বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে মুখ দিয়ে সে মাউথ ব্রিথ করে, তখন কিছু মুখে গেলে বমি করে দেয়। তো প্রবাবলি আমার মনে হচ্ছে ওনার বাচ্চার, ওনার যেহেতু অ্যাজমার সমস্যা আছে, ওনার বাচ্চাও অ্যাটোপিক। যদি আমার পরামর্শ, যদি আপনার বাসায় নেবুলাইজার মেশিন থাকে, তাহলে আপনি ব্রঙ্কোডাইলেটর গ্রুপ যেমন সালবিউটামল দিয়ে, যে আমার ধারণা যে উনি এর আগেও দিয়েছেন, তো এটা দিলে বাচ্চার কাশি উপশম হবে। আর গলায় সুদি একটা ইফেক্ট আনার জন্য হালকা কুসুম গরম পানির সঙ্গে মধু এবং লেবুর রস, কিংবা আদার চায়ের সঙ্গে লেবু যদি মধু মিশিয়ে খাওয়ায়, তাহলে একটু আরাম হবে। জ্বরের জন্য এই সময়টা অবশ্যই প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে, এছাড়া অন্য কোনো ওষুধ যেমন আইবুপ্রোফেন বা এগুলো খাবে না, কারণ আমরা এখনো হয়তো উনি জানেন না যে বাচ্চাটা করোনা হতে, ডেঙ্গু হতেও পারে। নিকটস্থ ডক্টরের কাছে নিয়ে যে আরেকটু পরামর্শ করলে আমার মনে হচ্ছে ভালো হবে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার আলমগীর আপনার কাছে আসছি আরেকজন দর্শকের যে প্রশ্নটি ছিল, খুব সংক্ষেপে বিষয়টি আচ্ছা, জানতে। যেটা আমি ডক্টর তোহরার সাথে যে আরো একটু অ্যাড করি, দেখুন আমাদের মনে রাখতে হবে যে এখন যেমন ডেঙ্গু এবং করোনা হচ্ছে, এখন কিন্তু সিজনাল ইনফ্লুয়েঞ্জার সময়, আমাদের অক্টোবর পর্যন্ত সিজনাল ইনফ্লুয়েঞ্জার টাইম থাকে। সো আমরা কিন্তু যত ডেঙ্গু এবং করোনার জন্য যত জ্বরের পরীক্ষা করছি, তার শতকরা 20 ভাগ আমাদের হয়তো পজিটিভ আসে, 80 ভাগই কিন্তু জ্বর নানাবিধ কারণে হচ্ছে। সো অন্যান্য দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আর আমাদের মনেই রাখতে হবে যে প্রচন্ড একটি মহামারী চলছে। সো এখন যে কোনো জ্বর হলেই কিন্তু আমাকে প্রথমে করোনা সন্দেহ করে করোনা পরীক্ষা করে নিতে হবে, এবং করোনা নেগেটিভ আসলে সাথে সাথে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। ডেঙ্গু কিন্তু একদম অনেক বেশি কেস ফ্যাটালিটির একটা ডিজিজ, বিশেষ করে বাচ্চাদের ভিতর মৃত্যু সংখ্যা অনেক আমরা বেশি। এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে আসে, ততক্ষণ দর্শক আমাদের সাথেই থাকুন। দর্শক ফিরে আসলাম বিরতি থেকে, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আজ অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি, শিশুদের ডেঙ্গু রোগের প্রভাবটা নিয়ে কথা বলছি, পাশাপাশি করোনা রোগ নিয়ে কথা বলছি। আমরা এই মুহূর্তে ডাক্তার আলমগীর আপনার কাছে আসছি, সেটি হচ্ছে আমরা যেটি নিয়ে কথা বলছিলাম এবং ডাক্তার সারাবান তোহরাও যে বিষয়টির কথা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে গর্ভবতী নারী এবং দুগ্ধদানকারী যে মারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কোনো ভ্যাকসিন নেয়ার জন্য কোনো অগ্রাধিকার ভিত্তি প্রয়োজন আছে কিনা, এবং আরেকটি প্রশ্ন সাথে করতে চাচ্ছি, সেটি হচ্ছে সকল টিকাদান কেন্দ্রে তারা অগ্রাধিকার পাচ্ছেন কিনা। জি, দুটি প্রশ্ন একসাথে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের
আর প্রথম দিকে যেহেতু সারা পৃথিবীতে তথ্য উপাত্তের অভাব ছিল এবং গবেষণার অভাব ছিল, এই জন্য গর্ভবতী মহিলা এবং যারা মাতৃদুগ্ধ পান করাচ্ছেন তাদের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন ছিল। কিন্তু গ্লোবালি এখন যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অন্যরা এটা এখন রিকমেন্ডেশন করেছেন, এবং বাংলাদেশে আমাদের যে ভ্যাকসিন বিষয়ক যে কারিগরি কমিটি আছে এবং আমাদের ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আছে, তারাও কিন্তু এটা অ্যাপ্রুভ করেছে। আমরা ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট কমিটির পক্ষ থেকে সারা দেশে নির্দেশনা দিয়েছি সকল গর্ভবতী মহিলা এবং ল্যাকটেটিং মাদার যারা আছেন তারা এখন টিকা নেবেন। এবং ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় কতগুলো কেন্দ্রকে অগ্রাধিকার ভিত্তিতে মায়েদের এবং গর্ভবতী মহিলাদের টিকা দেওয়ার জন্য তাদেরকে আলাদাভাবে বুথ খুলে টিকা দেওয়ার জন্য বলা হয়েছে। এবং এখানে একটা কথা মনে রাখতে হবে যে সারা পৃথিবীতেই করোনা একটি অত্যন্ত সংক্রামক ব্যাধি। সো গর্ভবতী মহিলা যারাই টিকা দিতে যাবেন তারাই অন্তত নিজেরাও কেয়ারফুল থাকবেন যেন স্বাস্থ্যবিধি লঙ্ঘন না হয়, কারণ গর্ভবতী অবস্থায় যদি আপনি করোনা আক্রান্ত হন তাহলে সেটা কিন্তু খুবই বিপজ্জনক হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। ডাক্তার সারাবান তোহরা, আপনার কাছে আসছে। আপনি যে উপসর্গগুলোর কথা বলছিলেন এবং তার সাথে বাবা মাদের যে সচেতনতার দিকগুলোর কথা বলছিলেন, সেক্ষেত্রে যখন আসলে এই শিশুরা ডেঙ্গুর উপসর্গগুলো বা করোনার উপসর্গগুলো দেখা দিবে, তখন আসলে ঠিক সেই মুহূর্তে তাদের করণীয় কি? আচ্ছা, তাহলে প্রথমে না আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে নেই যে খুবই হচ্ছে ডেঞ্জার সাইন কি। আপনার বাচ্চার জ্বর হয়েছিল দুদিন আগে, আপনার 4 ডে হচ্ছে, দুদিন ধরে জ্বর নাই, কিন্তু আপনি খেয়াল করেন আপনার বাচ্চার হাত পা কি হঠাৎ করে ঠান্ডা হয়ে যাচ্ছে, কিংবা বাচ্চার ব্যবহারে কি কিছু চেঞ্জ হচ্ছে, যেমন হঠাৎ করে বাচ্চা নেতিয়ে পড়ছে, কিংবা হঠাৎ করে বেশি চঞ্চল হয়ে গেছে, কিংবা আপনার বাচ্চার কোথাও দিয়ে কি রক্তক্ষরণ হচ্ছে, সেটা মাড়ি দিয়ে হোক বা প্রস্রাব বা ইউরিন বা স্টুল দিয়ে হোক, বা শরীরে কোথাও কোথাও দানা হচ্ছে কিনা, আপনার বাচ্চাটা কি অত্যধিক বমি করছে বা প্রস্রাব কমে গেছে, যদি এই লক্ষণগুলো আপনি দেখা দেয় এবং বাচ্চার যদি এখন জ্বর আছে কিংবা জ্বর ছিল দুদিন আগে, যদি এই ব্যাপারগুলো হয় তাহলে একটু দেরি করবেন না। প্রবাবলি আপনার বাচ্চা ডেঙ্গু হয়েছে এবং সে হচ্ছে শকে চলে যাচ্ছে, তাহলে আপনি নিকটস্থ ডক্টরের কাছে অবশ্যই সাথে সাথে 1 সেকেন্ড, এখানে সেকেন্ডে মিনিটে হচ্ছে কাউন্ট করা, কারণ হচ্ছে যে বাচ্চাটা খারাপ হয়ে যখন যায় আইসিইউতে নিতে হয় তখন আসলে তাকে রক্ষা করা খুব ডিফিকাল্ট। এক্ষেত্রে আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই, সেটি হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং ডেঙ্গু শক সিনড্রোম। এই দুটি অবস্থা এখন আসলে এবছর কেমন পাচ্ছেন? আচ্ছা, এবছর তো ওটাই বলছি যে আমরা একদম শক সিনড্রোম মানে আনকম্পেনসেটেড শকটি নিয়ে বাচ্চাদের পাওয়া যাচ্ছে, কারণ সবার ধারণা হচ্ছে করোনা, এটা ভেবে হয়তো দেরি করে আসছে, বা যখন আসছে একদম শক নিয়ে আসছে। তো শকে যখন নিয়ে আসছে তখন আইসিইউতে ভর্তি করতে হয়, তখন এই শকটা অনেক সময় আমাদের হাতে থাকে না। এবছর আরেকটা জিনিস নিয়ে আসছে, ওই যে সবার মাথায় ঢুকে গেছে ডেঙ্গু মানে একদম স্যালাইন দিতে হবে, অনেক স্যালাইন দিতে হবে, অনেক পানি খেতে হবে, কিন্তু স্যালাইনটা অনেকে করে কি, আমি বাসা থেকে বের হব না, হসপিটালে গেলেই আমার করোনা হবে, তাহলে স্যালাইনের দোকান থেকে একটা স্যালাইন নিয়ে এসে আমি নার্সকে দিয়ে আমি বাসায় স্যালাইন নিয়ে নিলাম। এতে হচ্ছে কি, স্যালাইন আপনি কোনটা নিবেন, ক্রিস্টালয়েড নাকি কলয়েড, কখন কি পরিমাণ নিবেন, এটা প্রতিটা সেকেন্ডে চেঞ্জ হয়, মানে প্রতিটা আওয়ারে চেঞ্জ হয়। ডেঙ্গু ম্যানেজমেন্টটা এরকম, নিজে স্যালাইন নেওয়ার কিছু নেই। আমাদের কাছে এবার নতুন অভিজ্ঞতা কিছু আসছে যে আমরা এই নতুন অভিজ্ঞতাগুলো জানবো, তবে তার আগে ডাক্তার আলমগীর আপনার কাছ থেকে একটি বিষয় একটু জেনে নিতে চাই, সেটি হচ্ছে আমরা বঙ্গভ্যাক্সের কথা শুনেছিলাম, কবে নাগাদ আসলে সেই বঙ্গভ্যাক্সটি আমাদের হাতে আসবে? আমরা শুনেছি এটি ট্রায়াল চলছে এবং পরবর্তী বিভিন্ন ধাপের কথা আমরা শুনেছি, কিন্তু ঠিক সেই আশার বাণীটি এখনো আমরা পাচ্ছি না। অর্থাৎ আমাদের বাংলাদেশের মানুষজন কবে সেই টিকাটি গ্রহণ করতে পারবেন, খুব সংক্ষেপে জেনে নেব। আসলে বঙ্গভ্যাক্স বাংলাদেশে একটা এমআরএনএ ভ্যাকসিনের প্রস্তুতি, যেটা বাংলাদেশের একটা কোম্পানি করেছে, এটা শুভ উদ্যোগ, কিন্তু এটা প্রি ক্লিনিক্যাল ট্রায়ালটি এখনো শেষ হয়নি। প্রি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বাংলাদেশ মেডিকেল এন্ড রিসার্চ কাউন্সিল কিছু শর্ত দিয়েছে এবং কিছু এক্সপেরিমেন্ট দিয়েছে, সেগুলি শেষ করে বিএমআরসিতে জমা দিলেই সেটার তথ্যপত্র বিশ্লেষণ করে আসলে পেজ 1 ক্লিনিক্যাল ট্রায়ালে যাবে, এবং পেজ 1, পেজ 2, পেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের পরে এটা মানুষের ব্যবহারযোগ্য হবে। সেটা যত শীঘ্র হয় তত মঙ্গল। তবে
প্রিক্লিনিক্যাল ট্রায়ালটা খুব ভালো হতে হবে, সেটা হচ্ছে জরুরি। এখানে প্রাইমেটে করা হচ্ছে এখন, সেটা তথ্যপত্র বিশ্লেষণ করে তারা নিশ্চিতভাবে বিএমআরসিতে আবার জমা দিবেন এবং বিএমআরসি রিভিউ করে সেটা করবেন। এছাড়াও বাংলাদেশে যেটা একটা উদ্যোগ আপনারা জানেন, জেনেছেন অনেক যে আমরা ধন্যবাদ আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। ডাক্তার আলমগীর এবং ডাক্তার সারাবান তোহরা, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। এতক্ষণ দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। গর্ভবতী মা এবং দুগ্ধদানকারী মা যারা রয়েছেন তারাও কিন্তু টিকা গ্রহণ করতে পারবেন। যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে সেই টিকাদান স্থান থেকে আপনি যাতে সংক্রমিত না হন। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24 এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।